Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচাছাড়ি করতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই বাঁচবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয়েকজন বন্ধুতে প্রতিদিন এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করত। সেদিনও কার্জন পার্কে তাদের জমায়েত হয়েছিল। রমেশ ঘাসের উপরে উড়ানি বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নিভে যাচ্ছে দেখে ক্রমেই চটে উঠছিল। সুরেশ একমনে একখানা ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চক্ষে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার উপরে দুজোড়া সাহেব মেম বসেছিল। তাদের মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার মেমটি বাখারির মতো রোগা, আর যে সাহেবটি বামুনের মতো বেটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢ্যাঙা। এমন বিশ্বদৃশ্য চারটে চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড়ই দুর্লভ। হঠাৎ পেছন থেকে চেনা গলায় একজন বলল, কই হে, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ। অমনি উমেশ প্রশ্ন করল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে? জায়গাটা কেমন লাগলো? আরে আর কত গিয়েছিলি নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে এসে বসল। তারপর কোচকানো উড়ানিখানি খুলে সাবধানে কোলের উপর রেখে বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসাথে তোমাদের চারটে প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, তাই বলো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালে ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হাওয়ায় ঘোরতর কালো হয়ে ওঠে। পুরী থেকে আমি আবার কোণার্কেও গিয়েছিলাম। হ্যাঁ? রমেশ চমকে বলল, কোণারকে? ও কি, কোণারকের নাম শুনে তুমি অমন চমকে উঠলে কেন? না না না, ও কিছু না। এই কি বলছিলে তুমি, বলো। সে হবে না, আগে বলো তুমি চমকালে কেন? আরে বাবা, সে অনেক কথা আছে। তা হোক, বলো বলো। ও শুনলে তোমরা কেউ বিশ্বাস করবে না। আরে যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কি বলো তোমরা, কি বলো? ঠিক ঠিক, একদম। কিন্তু তুমি বড় বেশি লেজে খেলাচ্ছ রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করল। বেশ, শোনো তাহলে। এটা অনেকদিন আগেকারই কথা। আমরা কয়েকজন বন্ধুতে কোণারক দেখতে গিয়েছিলাম। কোণারকের মন্দিরের কথা তো তোমরা সকলেই আশা করি জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলার কোনো চেষ্টা করছি না। হ্যাঁ, কোণারকের আশেপাশে মাঝে মাঝে 2-4টে ছোটোখাটো গ্রাম আছে। এসব গ্রামে লোকজনও খুবই কম, আর যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো কিংবা ওই গয়লা শ্রেণীর। কোণারক দেখতে যেদিন আমাদের যাবার কথা, সেদিন বিকেলে আমরা এমনি একটা গ্রামের ধার দিয়ে বেড়াচ্ছিলাম। কৌতূহলী চোখে সবাই এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি। হঠাৎই একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকল। হ্যাঁ, দূর থেকে তো সেরকমই মনে হচ্ছিল, কিন্তু এগিয়ে গিয়ে দেখি সেটা একটা পাথরের মূর্তি। তার নিচের দিকটা বেশ কিছুটা বালিতে পুঁতে আছে। মূর্তিটা একটা রমণীরই মনে হলো। গরম দেখে কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটা গড়েছে বলেই একটা ধারণা তৈরি হলো, কেননা তেমন রূপ ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ, সে তো যে কোনো কারিগরের কল্পনা সম্ভব নয়।
উড়িষ্যার প্রাচীন শিল্পের সেটা একটা জ্বলন্ত নিদর্শন। এই ধরনের মূর্তি অবশ্য কোণারক মন্দিরের ওই শিল্পকলার পাশেতেই মানায়। আচ্ছা আচ্ছা, ঠিকই। তো এবার ওই মূর্তিটা ওখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে যখন ভাবছি, তখন দেখি খুব কাছ থেকে একটা লোক যাচ্ছে। মনে হলো আশেপাশে কোনো গ্রামেরই লোক। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, এই যে এদিকে, হ্যাঁ হ্যাঁ, বলছি ভাই, এই পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িষ্যার ভাষায় সে যা বলল তার মর্ম শুধু এটুকু বুঝলাম যে গাঁয়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটা আগে ছিল, কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এটাকে এখানে এনে ফেলে রেখে গেছে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে ফেলে রেখে গেছে কেন? আমিও সেই প্রশ্নটা করেছিলাম লোকটাকে। তো সে অত্যন্ত কুণ্ঠিতভাবে বলল যে কেন যে ফেলে রেখে গেছে সেটা তো জানে না, কিন্তু তার বলার ধরন আর মুখ চোখ দেখে মনে হলো কিছু যেন একটা লুকাচ্ছে। আচ্ছা, লুকাচ্ছে? আমি আস্তে আস্তে মূর্তিটার গা থেকে বালিগুলো সরিয়ে ভালো করে দেখতে লাগলাম। আর আমার ওই কাণ্ড দেখে, মানে বালি সরানো দেখে, মূর্তিটাকে পরিষ্কার করা দেখে লোকটা কেমন যেন শিউরে উঠে হাত কয়েক পিছিয়ে গেল। সে কি? হ্যাঁ, তারপর দংশনোদ্ধত সাপের দিকে লোকে যেরকমভাবে ভয় নিয়ে তাকিয়ে থাকে সেরকম ভীরু চোখে মূর্তিটার দিকে তাকিয়ে থেকে বলল, এই মূর্তি বেঈমান, পাষাণ। হ্যাঁ, উড়িয়া ভাষায় তাই বলেছিল, মূর্তিটা নাকি বেঈমান, পাষাণ, তুমি বিপদে পড়বে, মানে আমি। আর এরপর লোকটা খুব জোরে দৌড়ে পালিয়ে গেল। সাংঘাতিক ব্যাপার। কিন্তু খামোখা লোকটা আটকে উঠলো কেন? না ভাই, সেটা তখনই বুঝিনি, কিন্তু মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে যেটা ফিল করলাম, বুঝলাম যে সে তার পাষাণ নয়ন তুলে আমার দিকে তাকিয়ে করুণ হাসি হাসছে আর নীরবে কি যেন একটা বলার চেষ্টা করছে। আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। আমি জানি না, আমার মুখ দিয়ে নিজের অজান্তেই একটা কথা বেরিয়ে এলো, তোমাকে নিয়ে আমি কোথায় রাখবো বলো তো, আর কিভাবে বা নেব? আমার মনে হলো মূর্তিটা থেকে যেন তীব্র আলো ছটা আমাকে গ্রাস করতে চাইছে। আমি একটু দূরে সরে এলাম, কিন্তু মূর্তিটার উপর কেমন একটা মায়া পড়ে গেল যেন। আচ্ছা, কি ভেবে খুব আন্তরিকভাবেই বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি উদ্ধার করব। আর আশ্চর্য, সঙ্গে সঙ্গে আলোক ছটা অদৃশ্য হলো। বাবা, প্রথমে আমি ভেবেছিলাম চোখের ভুল সবটা, তাই হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, মূর্তিটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা জন্মে গেল, আর সাথে একটা লোভও। ভাবলাম অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটাকে যদি কলকাতায় সাথে করে নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ইতিমধ্যে বন্ধুরা আমাকে ফেলে অনেকটা দূরে এগিয়ে গেছে, আমি তো সেখানেই আছি। অনেকক্ষণ তারা আমাকে দেখতে না পেয়ে সবাই আবার ফিরে এলো। আমি সবিস্তারে এই সময়ের মধ্যে যা যা কিছু হলো আমি তাদেরকে বললাম, সবাইকে। আচ্ছা, কলকাতা নিয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করলাম। এতে অবশ্য অনেকে মূর্তিটাকে কলকাতা না নিয়ে আসার পক্ষেই রায় দিল, কিন্তু আশ্চর্য, আবার সেই আলোক ছটাকে দেখা গেল। আবার আলোক ছটা? হ্যাঁ, আবার। অবশেষে সবাইকে আমি রাজি করাতে পেরেছিলাম। মূর্তিটাকে তোলা হবে, বুঝলে, মূর্তিটার আসন্ন সমাধি থেকে ওকে আমরা এবার মুক্ত করব, আর আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসব। আবার আশ্চর্য হলাম, এই কথাটা ভাবার সাথে সাথেই আলোক ছটা আবার অদৃশ্য হয়ে গেল। কি বলছো? হ্যাঁ, সত্যি তো। তবে তখনকার মতো এই কথাটা আর কাউকে বলিনি আমি, কিন্তু মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো।
এরপর সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে যত্ন করে টেনে তুললাম। দেখি সেটা একটা নর্তকীর নগ্ন মূর্তি। আচ্ছা, এতক্ষণ তার আধখানা বালির ভিতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝতে পারিনি, কিন্তু এখন সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ে শ্রীছাঁদ, আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি কিন্তু সেটা জানতাম না। মনে হলো শিল্পী আরেকটু চেষ্টা করলেই এই মূর্তির মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। মূর্তিটা চোখেও যেন জীবন্ত। মূর্তির দিকে যে যেদিক থেকেই তাকাক মনে হবে যেন মূর্তিটাও তার দিকেই তাকিয়ে আছে। দারুণ ব্যাপার। সত্যি ভেবেছিলাম মূর্তিটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গ্রামের লোকেরা নিশ্চয়ই ওই উড়িয়া ভাষায় যৎপরনাস্তি রুদ্র রস প্রকাশ করবে। খুব স্বাভাবিক। একদমই না। এখানেও আশ্চর্য হলো, কেউ টু শব্দটি পর্যন্ত করল না। হ্যাঁ, বরঞ্চ বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে সবাই এই উদ্ধার কার্য প্রত্যক্ষ করল। আচ্ছা, মূর্তির মুক্তির সাথে সাথে মনে হলো তারাও যেন একেবারে মুক্তি পেল। কিন্তু গ্রামবাসীদের আচরণটা এরকম কেন? কেউ কাছে আসতে চায় না, দূরে দূরে থাকে। এই চিন্তা কিন্তু আমার মাথাতে থেকেই গেল। সেটাই তো। হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যের পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে পৌঁছালাম। আমাদের 4খানা গরুর গাড়ি ভাড়া করা ছিল। অন্য 3খানাতে 2জন করে লোক উঠলো, কিন্তু আমার গাড়িতে সাথে মূর্তিটা ছিল বলে আমি ছাড়া আর কারোরই জায়গা হয়নি। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ধিমে লয়ে চলতে লাগলো। উপরে অনন্ত আকাশ, নিচে ধুধু মরুভূমি, চারিদিকে আর কিচ্ছু নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেন এলিয়ে পড়েছিল একেবারে। আস্তে আস্তে গাড়ির ভেতরেই দেহটাকে ছেড়ে দিলাম, আর আমার পাশেই সেই নর্তকীর পাষাণ মূর্তিটা স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে থাকল। শোয়ার সাথে সাথেই একটা তন্দ্রা ভাব এসে জড়িয়ে ধরল। তার মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা মোহময়ী চোখ তুলে আমাকে দেখতে লাগলো, আর তারপর কুন্দ দন্তে অধর চেপে এসে ফিক করে হেসে ফেলল। সামনের দিকে ধীরে ধীরে দুহাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণীর আকর্ষণ থেকে, তার স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব অমনি চট করে ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে উঠে বসে চোখ পছলে নিয়ে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভেতরে পাতলা অন্ধকারে আবছার মতো দেখাচ্ছে। হঠাৎ দেখলে মনে হবে যেন মূর্তি এক ঘুমন্ত মানুষের। বাইরে মরার মতো হলদে আধখানা চাঁদ এক রাশ এলোমেলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ, কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অশান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ করেই আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভেতরে কে যেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। সে কি কাণ্ড! প্রথমটা তো ভাবলাম যে আমার ভুল, কিন্তু না, তারপর ভালো করে আবার শুনলাম, বুঝলাম না, ভুল তো নয়। ভেতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাসই শোনা যাচ্ছে। আর গাড়োয়ান ছোঁড়াটাও তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সে কিন্তু তেমনই স্থিরভাবে পড়ে আছে। ঝাঁ করে হঠাৎ মনে হলো কোণারকের সেই গেঁয়ো লোকটা রহস্যপূর্ণ আচরণ। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? না হলে এত দামি মূর্তি, দেখতে যাকে এত সুশ্রী, তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? কি অপরাধ ছিল এই মূর্তির?
ভাবতে ভাবতে নিজের নিঃশ্বাস যেন অতি দ্রুত লয়ে ওঠাপড়া করছে। আর শুধু তাই নয়, গাড়ির ভেতরে বিছানার তলায় যে খড় বিছানো ছিল সেই খড়গুলো হঠাৎ কেমন যেন খড়খড় খড়খড় করে উঠল। কে যেন এপাশ থেকে ওপাশ ফিরে শুলো বলে মনে হলো। আমি কোনোদিনই ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাছটা কেমন যেন ছ্যাপ করে উঠল। আবার কি কোনো আলোর ছটা দেখব? গাড়ির ভেতর দিকে চাইতে আর ভরসা পেলাম না। খালি মনে হতে লাগলো যেন কারো দুটো পাথুরের চোখের সামনে থমথমে চাহনি, ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের ওপরে এসে বিঁধবে, আর বিঁধছেও। শেষটা এমনই অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতে সেখানে তিষ্ঠতে পারলাম না। এক লাফে সেই গাড়ি থেকে নেমে পড়ে অন্য এক গাড়ি থেকে উঠলাম, যেখানে আমার দুই বন্ধু শুয়ে অকাতরে ঘুমাচ্ছিল। গুঁতোগুতি করে কোনো রকমে বাকি রাতটা সেখানেই কাটিয়ে দিলাম। যাক, রাত কেটে গিয়ে অবশেষে ভোর হলো। প্রান্তর কিন্তু তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার ওপরে একটা কুকুর ছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রাসুখ উপভোগ করছে। দেখো কাণ্ড। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। আর ছানাটা অমনি একেবারে কেউ কেউ করে উঠতই গাড়োয়ান ছোড়াটা এলো ছুটে। বাবু মেরনি মেরনি, ও আমার কুকুর। হ্যাঁ, তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতেই থাকে। বুঝলাম, গত রাতে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম। কিন্তু তাহলে ওই রহস্যময়তা যেন কিছুতেই আমার মন থেকে কাটছিল না। হঠাৎ হঠাৎ করেই আলো ছটা। এর কি কোনো রহস্য আছে পেছনে? কলকাতায় ফিরে এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটাকে আমার বাইরের ঘরের একটা ছোট টেবিলের ওপরে দাঁড় করিয়ে দিলাম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, কালামুখী দাঁড়াবার ঢং দেখো না, ইস দি ঠাস করে গালে এক চাপড়। আহা! রমা মূর্তির গালে সকৌতকে একটা চর বসিয়েই দিল, কিন্তু সেই সঙ্গে রমা আর্তনাদ করে দুপা পিছিয়েও গেল। আমিও অবাক হয়ে দেখলাম তার মুখ একেবারে পাঙ্গাস হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, রমা রমা তুমি এমন করে উঠলে কেন? আমার আমার হাতও কামড়ে দিয়েছে। কি? হ্যাঁ, কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতেই ও ও যেন আমাকে কটাস করে কামড়ে দিল। এই বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখো দেখো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে, দেখো বাবা, দেখো না। হ্যাঁ, এই তো সত্যি সত্যি রমার হাত দিয়ে তো। কি, এ তো সত্যি রক্ত গড়াচ্ছে। হতভম্বের মতো মূর্তির দিকে একবার তাকালাম, তখনই বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। মূর্তিটাকে ভালো করে আবার দেখতে হলো। কি আশ্চর্য, আবার সেই আলোর ছটা। তবে কি অপছন্দের কোনো কারণ ঘটলেই মূর্তিটা আলোর ছটা নির্গত করে, যা দিয়ে সে ক্ষতি করতে চায়? যেমনটা করতে চেয়েছিল যখন আমি মূর্তিটাকে নিতে চাইনি, বা বন্ধুরা যখন আপত্তি করেছিল। না 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 না, এটা অসম্ভব। মূর্তিটাকে আবার ভালো করে দেখলাম, আর তখনই বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। নর্তকের নাকের ডগাটা শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁদেছে। রমার হাত তার উপর গিয়ে পড়তেই আঁচড়ে গেছে আর কি। ও, তাও ভালো। আচ্ছা। কিন্তু রমা কিছুতেই এটা বিশ্বাস করলো না। আমার মুখে যদিও সে আগেই শুনেছিল এই মূর্তিটাকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছি, তবু সে বলল, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছে তখন এই আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনার কি দরকার ছিল? দেখো, এগুলো স্ত্রীলোকের কুসংস্কার। মোটেই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, যাও, আর পাগলামি করতে হবে না, যাও যাও, গিয়ে হাতে জল দাও, গে যাও। ঠিক আছে।
কিন্তু আমি নিজেকে চিন্তামুক্ত করতে পারলাম না। ঠিকই তো। যতই গিন্নিকে স্ত্রীলোকের কুসংস্কার বলে উড়িয়ে দিই না কেন, ভয় ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবেই বেরিয়ে গেল। আমিও কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে তাকিয়ে থাকলাম। রূপের গরব ভরা হাসি মুখে আমার দিকে দুটো নিটল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কারো অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। না হলে ওই মুখের কলহাস্য রোলে আর ওই চরণে রুনু ঝুনু নুপুর নিক্ষণে এক্ষুনি আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। এই সবগুলো ভাবতে ভাবতেই আবার অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে আমার সময় দিন সব কেটে যাচ্ছিল। আচ্ছা, এবার একটুখানি অন্য কথায় আসি, বুঝলে? আচ্ছা, বলো। বিনোদ, তোমরা তো সকলেই চেনো বিনোদকে। হ্যাঁ হ্যাঁ, জানি তো। ওর শিল্পকলার কথা তোমাদেরকে আগেও বলেছি আমি। হ্যাঁ, বলেছো। কিন্তু এখন তার যে ভয়ানক দশা হয়েছে, তার জন্য দায়ী কে তোমরা জানো? না। ওই নর্তকীর প্রতিমূর্তিটা। কি বলছো? একদমই তাই। বিনোদ যদি ওই নর্তকীর প্রতিমা না দেখতো, তাহলে কিন্তু একজন ভালো আঁকিয়ে বলে দেশে বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমি জানি। যে কথা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, তা আজ তোমাদেরকে জানাবো। বলো শুনি। বিনোদ কিন্তু কলকাতা থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবার কলকাতায় এসে আমার বাড়িতে দেবদাসীর ওই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে গেল। উচ্ছ্বসিত হয়ে বলল, ভাই রমেশ, এ যে এক অমূল্য রত্ন। বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না। কি বলছো কি? বিনোদের কাছে দূরে, আশপাশ, সম্মুখ, পিছন নানা রকমভাবে ঘুরে ফিরে সে প্রতিমূর্তিটাকে দেখতে থাকলো। তারপর তার গায়ের ওপরে নিজের হাত রেখে আবারও বলল, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? কি বলছো বিনোদ? দেখো দেখো বন্ধু, এই পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি আজ সম্রাট হতুম আর এ যদি মানুষ হতো, এর একটি চাউনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতুম। কিন্তু হায়, এ তো হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়া স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়, স্পর্শ করলে শরীর রোমাঞ্চিত হয়। বিনোদ মূর্তিটার প্রেমে পড়ে গেল। এমন ভাবভঙ্গি করতে লাগলো যেন মূর্তিটা একটা জীবন্ত নারী। হ্যাঁ, এইভাবে বেশ কিছুদিনই কেটে গেল। বিনোদ আর কোথাও যেতেও চায় না। একদিন বিনোদ মূর্তিটার প্রশংসা করতে করতে তার গায়ে হাত রাখল, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের হাতের মতো হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচ্ছা, আচমকাই তার এই ভাবান্তর দেখে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বললাম, কি 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 হলো কি বিনোদ? কি হয়েছে? কি ব্যাপার কি? বিনোদের মুখের দিকে খানিকক্ষণ বাক্যস্ফূর্তি কিছু হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে আমতা আমতা করে বলল, রমেশ, হ্যাঁ রমেশ, এ কি সত্যি? কি 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 সত্যি? দেখো, এই মূর্তিটার গায়ে যেমনি হাত রাখলাম, অমনি আমার কি মনে হলো জানো? কি মনে হলো? মনে হলো ওর দেহের ভিতর হৃৎপিণ্ডটা যেন দুপদুপিয়ে নেচে উঠল। বাপরে বাপ, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্য জ্ঞান সব হারিয়ে বসে আছো।
তাই বটে, আমারই ভ্রম। কই এখন আর তো তা মনে হচ্ছে না। এই দেহ তো এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতো শীতল। হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতুম, তাহলে আমরা শিল্পীরাজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতাম। যাক ভাই, আমার একটা বদ অভ্যাস আছে, তোমরা জানো? আরে রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম আসতে চায় না। হ্যাঁ, প্রথম রাতটা আমি ওই বইটই পড়ে কাটিয়ে দিই। ভালো। কিন্তু সেই রাতে যখন পড়া সাঙ্গ করে উঠলাম, ঘড়িতে তখন 2 বাজতে 10 মিনিট বাকি। আলো নিভিয়ে শুতে যাব, এমন সময় বারান্দায় যেন কার পায়ের শব্দ পেলাম। বাবা, আমিও ঠিক এরকমই ভাবলাম, এত রাতে জেগে আর কে আছে। কিন্তু জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম বিনোদ। বিনোদ? হ্যাঁ, বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে হেঁটে বেড়াচ্ছিল। সে কি? সে রাত্রে গরমটা একটু মাত্রাতিরিক্তই পড়েছিল। ভাবলাম গরমে বোধহয় ওর ঘুম ভেঙে গেছে, তাই বাইরে বাতাস পাবার জন্য বেরিয়ে এসছে। এই ঠিক করে তাকে আর ডাকাডাকি বা বিরক্ত না করে আমিও গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, তখন বললাম, এই যে বিনোদ, কাল ভালো করে ঘুম হয়নি বসি রাত্রিরে? তুমি জানলে কি করে? ওই দেখো, আরে কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তো তখন জেগেই ছিলাম। বিনোদ আস্তে আস্তে আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বলল, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি জানো? স্বপ্ন? হ্যাঁ। কিরকম? নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলাম জানো? বলো না। দেখলাম প্রতিমা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনি পাথরেরই রইল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে বললে, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? হ্যাঁ, আমি ভালোবাসতেই চাই। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছেড়ে যাব না। এই বলে জানো রমেশ সে কি করলে? সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি ঘুমটা ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলুম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমন গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলুম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও অনেকটা এই একই রকম। আমার বুক কি এক বিপদ ভয়ে গুড়গুড় করে উঠল। তবে কি সত্যি সত্যি এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? তাহলে কি বিনোদের মনের ভাবনাটা মূর্তিটার মন মতো হওয়ায় বিনোদ কোনো আলোর ছটা কখনোই দেখেনি? একটু উত্তেজিত স্বরেই বললাম, বিনোদ, তুমি ওই ঘরে আর শুইও না, ওকে? কেন? আমার স্বরে চমকে উঠে বিনোদ প্রশ্নও করলো, কেন? আমি অবশ্য নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি ওই মূর্তিটার কথা অনেক বেশি ভেবে ফেলেছ। হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখতে পারো। দেখলুমই বা তাতে হয়েছে কি বলো তো? স্বপ্ন তো সত্যি নয়। তাকে আমি আর কখনোই হাসতে দেখিনি, যেন সেই হাসিটাই ছিল বিনোদের শেষ হাসি। বাবা, কি বলছো? তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির কথা আমি জীবনে কখনো কোনো দিন কোনো অবস্থাতে ভুলতে পারবো না। ভয়ঙ্কর রাত্রি? সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একটা বই পড়ছিলাম। আচ্ছা। রাত তখন কটা হবে, 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ করে একটা ভারী জিনিস পড়ার মতো শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার!
চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যে আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল একেবারে। এক লাফে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানায় উঠে বসে সবাই বলে উঠল, ও কি গো, হ্যাঁ দেখো তো। আবার আর্তনাদ, একই রকমের আর্তনাদ, কিন্তু এবার যেন ততটা জোরে ঠিক নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এটা তো বিনোদের স্বর। সে কি? আমি আর দাঁড়ালাম না, ঝড়ের মতো বাইরে বেরিয়ে ঘরের দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সেই অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। আর শুনলাম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গুঙিয়ে গুঙিয়ে বিনোদ বলছে, আর কথা বেরোলো না বিনোদের মুখ থেকে। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলো যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মারাত্মক ঘটনা। যে সামনে না থাকে সে কখনোই বোঝে না। সে যে কি এক মহা ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে আমি তখনই ছুটে পালাতাম, কিন্তু সেই শক্তিটাও আমার মধ্যে আর ছিল না। ঠকঠক করে কাঁপতে কাঁপতে মাটির ওপরে আমি দু হাতে ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভেতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সাথে বোঝাবুঝি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভটা করতে পারছে না। ক্রমে 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 সেই ঝটপটানির শব্দটা থেমে এলো। আস্তে আস্তে সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলে আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই একেবারে জেগে উঠে হইচই করতে করতে সেই ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটাও ধীরে 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 কেটে গেল। আর আড়ষ্ট চোখে দেখলাম নর্তকী সেই প্রতিমূর্তিটা টেবিলের উপর থেকে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের দেহটা অমৃতের মতো নিথর নিস্পন্দ হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটাকে বিনোদের উপর থেকে আগে তুলে ফেললাম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলাম সে তখনও বেঁচে আছে। তক্ষুনি ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তি চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে একেবারে থেঁতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল ঠিকই, কিন্তু তার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। এখন তো তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, ওই পাষাণীর স্পর্শে বুক আমার পাষাণ হয়ে গেছে গো, পাষাণীর স্পর্শে বুক আমার পাষাণ হয়ে গেছে, পাষাণ পাষাণ। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। এরপর আবার রমেশ শুরু করল, জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তরই দেব। তবে এখন আমি যা বলবো তাতে হয়তো তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি না। যাই হোক, বিনোদের দুর্ঘটনার পর আমি মূর্তিটাকে ঘরে বন্ধ করে কাউকে কিছু না জানিয়ে কোনারকে যাই আবার। আর মধুসূদন শ্রীচন্দনের বাড়িতেও যাই। ও, যার বাড়ি থেকে মূর্তিটা ফেলে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। মধুসূদনের দুই ছেলের মধ্যে এক ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু সে বা তার বাড়ির কেউ এই মূর্তিটা সম্বন্ধে একটা কথাও আমাকে বলতে রাজি হয়নি। তাই? জানি না কি তাদের ভয়, কিন্তু আমিও হাল ছাড়িনি। তারপর অনেক কষ্টে বাড়ির এক ভৃত্যকে আলাদাভাবে টাকা পয়সা দিয়ে একজনের হদিশ পাই, আর তিনি ছিলেন ওই বাড়ির হিসাব রক্ষক। ভদ্রলোক বাঙালি, কিন্তু উড়িষ্যাবাসী, পাশের গ্রামেই থাকতেন। তার কাছ থেকে কিছু খবর পাওয়া যেতে পারে এমনটা আভাস পেয়েই আর দেরি না করে পরের দিনই গরুর গাড়ি নিয়ে তার কাছে গিয়ে পৌঁছাই। পরিচয় দিয়ে অনেক অনুনয় বিনয় করি, নিজের অসুবিধার কথা জানাই, কিন্তু সেই বৃদ্ধ
বৃদ্ধ লোক কিছুতেই রাজি হন না কোনো কথা বলতে। শেষে আরো বেশ কিছু টাকার বিনিময়ে তিনি কিছু ইতিহাস জানালেন কোণারকের এক বিখ্যাত শিল্পীকে এই রকম এক মূর্তি বানানোর ফরমায়েশ করেন মধুসূদনের বাবা, কিন্তু বানানোর পর সেই মূর্তি ওনার পছন্দ না হওয়ার কারণে তিনি শিল্পীকে ভৎসনা করেন, কিন্তু টাকা দিয়ে মূর্তিটা বাড়ি নিয়ে আসেন। তার এই ধরনের আরো মূর্তি একটা ঘরে সাজানো ছিল, সেখানে তিনি মূর্তিটাকে খানিকটা অবহেলায় একটা জায়গায় দাঁড় করিয়ে রাখেন। দিন দুয়েক বাদে হঠাৎ তার বুকে ব্যথা হয়। একটা কথাই তিনি বলেছিলেন শেষ অবস্থায়, আলোর ছটা, দূর কর। এ কথার কারণ অজ্ঞাত থাকে। বাবার মৃত্যুর পর মধুসূদনের দায়িত্ব পড়ে ওই ঘর তদারকির। একদিন সমস্ত মূর্তিগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার তদারকি করতে গিয়ে এই মূর্তিটিকে দেখে তিনি মোহিত হয়ে পড়েন। অদ্ভুত এক আকর্ষণ অনুভব করতে থাকে। কালক্রমে তিনি মূর্তিটিকে শোবার ঘরে নিয়ে আসেন, স্ত্রীকে অন্য ঘরে পাঠিয়ে দেন। এই নিয়ে বাড়িতে প্রচুর অশান্তি হয়, কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল থাকেন। তারপর তার স্ত্রী মারা যায়। সকলেই লক্ষ্য করে স্ত্রী বিয়োগের কোনো প্রভাবই তার মধ্যে পড়েনি। তিনি মূর্তি নিয়েই মেতে আছেন। এরপর একদিন মূর্তি চাপা পড়ে মধুসূদনেরও মৃত্যু ঘটে। ছেলেরা মূর্তিটিকে আবার সেই মূর্তির ঘরে সরিয়ে দেয়। বড় ছেলে মূর্তিটিকে বিদায় করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু তারও অকালে মৃত্যু ঘটে। আর মৃত্যুর সময় সেও আলোক ছটার কথা বলে যায়। এরপর বাড়ির সবাই মিলে আচমকাই মূর্তিটিকে কম্বল চাপা দিয়ে দূরে ফেলে দিয়ে আসে। সেই থেকে মূর্তি ওখানেই পড়ে আছে। ক্রমে মূর্তিটি বালির তলায় চলে যেতে থাকে। এদিকে এলাকার লোকজন সম্পূর্ণ ব্যাপারটা জেনে যায়, কিন্তু মূর্তি সম্বন্ধে কোনো আলোচনা করার সকলের মধ্যে কেমন যেন একটা অনীহা ভাব দেখা দেয়। ভয়, যদি সেই আলোক ছটা দেখা যায়, যদি আবার কারোর ক্ষতি হয়। মূর্তি সম্বন্ধে বিরূপ আলোচনা করায় বিপদ হয়েছিল মধুসূদনের বাবার সঙ্গে, মধুসূদনের ছেলের সঙ্গে। সকলেই আলোক ছটা দেখেছিল। আবার সোহাগ দেখালেও মৃত্যু হবে মূর্তি চাপা পড়ে, যা মধুসূদনের ভাগ্যে ঘটেছিল। এ পর্যন্ত জেনে ভদ্রলোকে নমস্কার করে ফিরে আসি, আর ভাবতে থাকি আমার গিন্নিও তো ওই মূর্তিটাকে অপছন্দের কারণেই আঘাত পেয়েছে, আর বিনোদ তো একেবারে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে মূর্তি চাপা পড়েও। বিনোদ বিপদগ্রস্ত হয়েছে মূর্তিটাকে ভালোবেসে। তাহলে তারপর যোগেশ নিজের নিবন্ত বিড়িতে খুব একটা জোরে টান মেরে বলল, সে লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? দূর, তাকে ভেঙে একেবারে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে কিন্তু। আরে না, আমি ভূত মানি না রে ভাই। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? ঠিক তো,
মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের ওপরে গিয়ে পড়েছিল। আচ্ছা, এর মধ্যে ভৌতিক কি আছে? যে ঘটনা মধুসূদনের ক্ষেত্রেও ঘটেছে, মূর্তিটাকে নাড়াচাড়া করতে গিয়ে। তবে সেটাকে ভাঙলে কেন? হ্যাঁ ঠিক, সেটাকে ভাঙলে কেন তাহলে? দেখো, ওই মূর্তির জন্যই আমার বন্ধুর এমন অবস্থাটা হয়েছে সেই রাগেতে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আর এক কাণ্ড ঘটে, জানো? কি কাণ্ড? সে কি? চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার ওপরে একের পর এক ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমন জোরে লাগলো যে সে তক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে গেল। কি ভয়ানক! তবু তুমি বলতে চাও, তবু বলবে যে এটা কোনো ভৌতিক ব্যাপার নয়? না, কারণ আমি ভূত মানি না। শোনো, আমার সময় হয়ে গেছে, আমি চললাম এবার। আরে আরে, আলোক ছটার ব্যাখ্যাটা তো দিয়ে যাও। ওই ব্যাখ্যাটা তো দিয়ে যাও, চললে কোথায়? তোমরা আবার পুরো ব্যাখ্যা না শুনে ছাড়বে না। ছাড়বই তো না। আরে ভাই, ওটা মূর্তিটার গায়ের পাথর থেকে আসছিল। হ্যাঁ? হ্যাঁ, অত্যন্ত দামি দামি পাথর বসানো ছিল মূর্তির গায়ে। আর সেটা বিশেষ বিশেষ অবস্থানের জন্য হয়তো এই আলোকছটা দেখা যেত, কিংবা বিভিন্ন কোণ থেকে, মানে ধরো তুমি ওদিক থেকে, তুমি ওদিক থেকে, এরকমভাবে বিভিন্ন কোণ থেকে দেখলে ওই আলোর ছটার দেখা পাওয়া যেত, এবং বিভিন্নভাবে। বুঝেছো? তাহলে এবার উঠি, আমি চলি। আর না, অনেক দেরি হয়ে গেছে। এই চললাম ভাই। চলো চলো, আমরা উঠি। আমরা উঠি।